আমাদের অতিথি অংশুমানদা, আমাদের ভীষণ প্রিয় কবি অংশুমানদা। শুধু কবি বলবো না, কিন্তু আমি যেহেতু অংশুমানদাকে বহু বছর ধরে চিনি, সেই কারণে আমি জানি যে আবৃত্তির সঙ্গে অংশুমানদার যোগাযোগটা ঠিক যোগাযোগ বলবো না, সংযোগ বলবো, সেটা কতটা গভীর, কতটা দৃঢ় একটা বন্ধন। এবং অংশুমানদা হচ্ছেন এমন একজন কবি যার সঙ্গে আমরা কবিতা নিয়ে যখন খুশি আলোচনা করি, তার কবিতার আবৃত্তি করবার পরে বিভিন্ন ভার্সন পাঠাতে থাকি, এটা ঠিক হলো কিনা, ওটা ভুল হলো কিনা। অংশুমানদা অনেক সময় এক্সাইটেড হয়ে গিয়ে নিজে ফোন করে বলেন যে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা তুমি ঠিক করোনি, এরকম ভাবে বকুনিও দেন। তো এই সমস্ত নিয়েই অংশুমানদার সঙ্গে আমার সম্পর্ক, আমাদের সম্পর্ক। কারণ অনুপ্রাণন আমার সন্তান, অনুপ্রাণনে সকলেই আমাকে মৈত্রীদি রয়েছেন, মৈত্রীদি আমাদের অনুপ্রাণনের মৈত্রীদি আমার একটা নাম দিয়েছেন আম্মা। তো আম্মার সন্তানেরা অংশুমানদার সঙ্গেও সংযুক্ত, এবং অনুপ্রাণনের বাইরে আজকে যারা আছেন তারা আশা করি ভবিষ্যতে কোনো না কোনোভাবে অনুপ্রাণনের সঙ্গে যুক্ত থাকবেন। অনুষ্ঠানে আসা, অনুষ্ঠান দেখা, আমাদের অনুষ্ঠান ফলো করা, আমাদের বিভিন্ন কাজ আমরা যা করি সেগুলো ফলো করা, সেটাও কিন্তু অনুপ্রাণনের সঙ্গে কানেক্টেড থাকা। এবং এই যে আমরা কর্মশালার যে আয়োজন করেছি আজকে, তার সঙ্গে যারা যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ। তাদের কয়েকজনকে চিনি, হয়তো আগে দেখেছি, কয়েকজনকে চিনি না। আমাদের কয়েকজন আছেন যারা আবার দূর থেকে কানেক্টেড, তারাও রয়েছেন, তারা ল্যাপটপে রয়েছেন ওখানে। তো সেই প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আজকে কর্মশালা শুরু করবো। তার আগে আমরা অংশুমানদাকে ডেকে নিই। আপনারা যারা এই কর্মশালায় যোগ দিয়েছেন এখানে বা ভার্চুয়ালি, তাদের সকলেই যে খুব আগ্রহ নিয়ে অংশ নিয়েছেন, এবং আশা করি এই কর্মশালা থেকে আপনাদের বেশ কিছু প্রাপ্তিযোগ ঘটবে, সেটাও আমাকে খুব একদিক থেকে বলতে গেলে মুগ্ধ এবং অন্যদিক থেকে বিস্মিত করেছে। একটা কথা যেটা নন্দিনী বললো যে আমি সেই রকমের কবি নিজেকে বলতে খুবই সংকোচ বোধ হয়, সেরকম কবিতা লিখিয়েদের দলে পড়ি না যারা মনে করেন যে আবৃত্তি একটি পাপ কাজ। এরকম অনেকেই মনে করেন। আমার বন্ধুরা, আমার অগ্রজরা, মাঝে মাঝে এই বিতর্কও হয়। আমিও অনেক সময় অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে বিতর্ককে উস্কে দিয়েছি, বিতর্কের বিষয় নির্বাচন করে যে আবৃত্তি আদৌ করা যায় কিনা, উচিত কিনা। এটা মনে করি না এই কারণেই যে নন্দিনী যেমন বলছিল যে আমার নিজের ছোটবেলাটা, আমি তো প্রথমে কবিতা লিখতাম না, গল্প লিখতাম, কিন্তু যখন আমি গল্প লিখতাম তখন আমি চুটিয়ে আবৃত্তি করেছি, এবং প্রায় পেশাদারিত্বের সঙ্গে মফস্বলের ছোট ছোট শহরে আবৃত্তিকার হিসেবে জীবন কাটিয়েছি। মানে একটা সময় ছিল যখন 50 টাকা 100 টাকা এরকম নিয়ে অনুষ্ঠান করেছি। সে বহু বছর আগের কথা, আজ থেকে 40 বছর আগের কথা, প্রায় বলছি 35-40 বছর আগের কথা। তো যে কারণে আবৃত্তির সঙ্গে আমার কোনো বৈরিতা নেই, কিন্তু কখনো কখনো মন খারাপ লাগে। বহু বছর আবৃত্তি করিও না, এটাও সত্য। মানে একটা সময় পর আমার নিজের মনে হয়েছিল যে আবৃত্তি করা আর ঠিক হচ্ছে না, নানা কারণে, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। কিন্তু মাঝে মাঝে অনেক সময় আবৃত্তিকারদের কোনো কবিতার উপস্থাপন শুনে একটু হলেও মন খারাপ লাগে, সেটাও অস্বীকার করছি না। যেমন অনেক সময় খুবই মুগ্ধ হই, তেমন কখনো কখনো মন খারাপ লাগে। কিন্তু আমি কট্টরপন্থী নই এবং গোড়া নই এই ব্যাপারে, এবং অনেকেই যেমন মনে করে যে আবৃত্তি কোনো শিল্পই নয়, তেমনটা মনেও করি না। একটা কথা খুব স্পষ্ট করে প্রথমেই বলা দরকার, সেটা হচ্ছে এই যে ধরুন আমরা যেমন, আমার পেশা তো অধ্যাপনা, আমরা ক্লাসে তত্ত্ব একটু পড়িয়ে থাকি। তো একটা সময় আমাদের একটা তত্ত্ব খুবই জনপ্রিয় হয়েছিল পশ্চিমে, যাকে বলা হয় নিউ ক্রিটিসিজম, এবং তার যে অনেক দিন পর্যন্ত ছিল। ধরুন গত শতাব্দীর 2-এর দশক থেকে প্রায় mid-50s পর্যন্ত এর যে ছিল, এবং তারা বলার চেষ্টা করছিলেন যে একটা টেক্সট মানে একটা টেক্সট, তার আগে পরে কিছু নেই। এবং একটা কবিতা যদি হয়, মানে সেটা কেবল কবিতার ক্ষেত্রে ওরা বলছিলেন এমনটা না, সমস্ত সাহিত্যের যে রূপগুলি আছে সবগুলি নিয়েই বলছিলেন। কিন্তু একটি কবিতা যদি আমার সামনে কেবল একটি কবিতা, কবির নামও যদি না থাকে, হিসেবে হাজির হয়, তাহলে ক্ষতি নেই, বরং সেটাই অনেক বেশি কাঙ্ক্ষিত। কারণ কবিতাটাই সেখানে মুখ্য, কবির নাম মুখ্য নয়। কোন সময় কবিতাটি লেখা, কি প্রেক্ষিতে কবিতাটি লেখা, সেটিও গৌণ। এবং আই.এ. রিচার্ডস বলে একজন তাত্ত্বিক ছিলেন, তিনিও তার ক্লাসরুমে এরকম একটা
এরকম একটা নিরীক্ষা করেছিলেন তার ছাত্রছাত্রীদের সঙ্গে, এবং এটার একটা নামও দিয়েছিলেন তিনি। তাকে বলা হতো ক্লোজ রিডিং, মানে এটি কবিতার নিবিড় পাঠ বলতে যা বোঝায়। এখন এইটা একজন পাঠক করতে পারে, কিন্তু মানে আমি আমি কবির সম্বন্ধে কিছু জানলাম না, কবিতাটি রচনার প্রেক্ষিত সম্পর্কে কিছু জানলাম না, আমার সামনে শুধু কবিতাটা আছে এবং সেটাকেই আমি ইন্টারপ্রেট করব। এটা একজন পাঠক করতে পারেন, কিন্তু একজন আবৃত্তিকার করতে পারেন না। এটা এখন অবশ্য পাঠকরাও করেন না, মানে যে কারণেই বললাম যে গত শতাব্দীর 5-এর দশকের পর থেকে আস্তে আস্তে নিউ ক্রিটিক্সদের যে দাপট ছিল পশ্চিমী সাহিত্য তত্ত্বে এবং সাহিত্যের পরিসরে, সাহিত্য সমালোচনার পরিসরে, সেটা ক্রমশ কমতে থাকে। করতে পারেন না তার কারণ অনেকগুলো। তো সেই জায়গায় আমি আমার আজকের যে কথা, সেই কথাকে দুটো দিক থেকে বলবো। অনেক দিক থেকে বলা যেতে পারতো এটা, আমি যে কথাগুলো বলবো ভেবেছিলাম, কিন্তু দুটো দিক থেকে বলবো। একটা হচ্ছে এই যে যাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড রিডিং, একজন আবৃত্তিকারের ক্ষেত্রে এই কবিতার যে পেছনের পড়াশোনা, সেইটা কতখানি গুরুত্বপূর্ণ, সেটা করা কতখানি উচিত সেইটা। আর দ্বিতীয়টা বলবো যে ওই যেটা নিউ ক্রিটিক্সটা বলেছিলেন, যেটা টেক্সট যখন আমার হাতের সামনে টেক্সট হিসেবে এলো, আর কিচ্ছু নেই, একটা কবিতাই এলো, কবির নাম নেই, প্রেক্ষিত নেই, পুরনো সময় নেই, তখনই আমি কি করতে পারি একজন আবৃত্তিকার হিসেবে। এবং পাঠক হিসেবে এখানে আবৃত্তিকারের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি চিরকাল মনে করেছি। তার কারণ দেখুন, এটাও খুব সত্য, আমি নিজে যেহেতু আবৃত্তি করতাম একটা সময়, আমি নিজেও দেখেছি যে আমি হয়তো খুব শুদ্ধ উচ্চারণ করলাম, যেগুলো খুব গুরুত্ব আছে, যেগুলো নিয়ে নন্দিনী আজকে আপনাদের ক্লাস নেবে বা কিছু পরামর্শ দেবে। আমি কি করে স্বরক্ষেপণ করছি তার খুব যেমন গুরুত্ব আছে, আমি কি করে মাইক্রোফোন ব্যবহার করছি তার যেমন খুব গুরুত্ব আছে। কিন্তু এই সমস্ত কাজগুলো যদি আমি খুব ঠিকঠাক করি, আমি শুদ্ধ উচ্চারণ করলাম, আমি শুদ্ধ স্বরক্ষেপণ করলাম, আমি দুর্দান্ত মাইক্রোফোনের ব্যবহার করলাম, কিন্তু কবিতার আত্মাটিকে স্পর্শ করতে পারলাম না, তাহলে কিন্তু আমার আবৃত্তি কোনো মতেই দর্শক বা শ্রোতাদের কাছে গিয়ে পৌঁছবে না বা তাদের উদ্বুদ্ধ করবে না। তো যে কারণে আমি যে বললাম যে টেকনিক্যাল জায়গাগুলো, যেগুলো স্কিলের জায়গা, এবং একজন আবৃত্তিকারের সঙ্গে আরেকজন আবৃত্তিকারের যে তফাৎ হয়ে যায়, খেয়াল করে দেখবেন যে চমৎকার কণ্ঠস্বর হয়তো অনেকের থাকে, শুদ্ধ উচ্চারণ অনেকের থাকে, তফাৎ হয়ে যায়। কোথায় তফাৎ হয়ে যায়? আসলে মেধার ব্যবহার, একজন আবৃত্তিকারের মেধার ব্যবহার, এবং একটি কবিতাকে তিনি কিভাবে পাঠ করছেন, এটি কবিতার কাছে তিনি কি করে পৌঁছচ্ছেন, তার সেই জায়গায় পৌঁছানোর পথ এবং কৌশলগুলি কেমন, সেইখানে তফাৎটা আসলে হতে থাকে। এবং এটা আমার নিজেরও, মানে কেবল শ্রোতা হিসেবে, অনেক আগে আবৃত্তি করা একজন মানুষ হিসেবে নয়, বা এখন কবিতা লেখার চেষ্টা করা একজন মানুষ হিসেবে নয়, আবৃত্তি শিল্পের একজন শ্রোতা হিসেবেও আমার মনে হয়েছে যে অনেক সময় হয়তো মানে মানে তুলনায় একটু কমজোরি কণ্ঠ থাকলেও যদি এটি কবিতার একটি নতুন ব্যাখ্যা আমার সামনে সেই পারফরমেন্সটা হাজির করে, তাহলে সেটা অনেকখানি হয়তো আমাকে উদ্বুদ্ধ করে এবং শ্রোতা হিসেবে হয়তো অনেকখানি আমাকে স্পর্শ করে। এখন এটা করতে গেলে যেটা সত্যি সত্যি প্রথমে জরুরি, যেটা আমি বললাম যে প্রেক্ষিতটা খুব জরুরি। কেন জরুরি? ধরুন আমি একটা কবিতার কথা বলছি এবং সেখানে আর একটু বড় বড় আমি ভাবতে পারবো, শুধু প্রেক্ষিত না। এখন প্রশ্ন উঠতে পারে যে আমরা যে সমস্ত কবিতাগুলো আবৃত্তি করব, এই সময় যে কবিতাগুলো লেখা হচ্ছে, ধরুন ফেসবুকে যে কবিতা পাওয়া যায়, বা কোনো ঘটনার প্রেক্ষিতে কবিতা রচিত হলো, বা কোনো একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে কবিতা লেখা হলো, বিশেষ বিষয়কে নিয়ে লেখা কবিতা, তার হয়তো প্রেক্ষিত জানার আমার খুব প্রয়োজন হচ্ছে না। কিন্তু অতীতে যে কবিতা লেখা হয়ে গেছে, যে কবিতা আমি হয়তো একাধিকবার শুনেছি বিভিন্ন কণ্ঠে, তার প্রেক্ষিত জানার প্রয়োজন আছে, না হলে বোঝা যাবে না। এবং একজন কবিকে আবৃত্তি করতে গেলে আমি বলবো সেই কবিকে ধারাবাহিকভাবে পাঠের উপর প্রয়োজন আছে। তা না হলে যেটা হয় সেটা হচ্ছে যে একটি কবিতাকে একটি খণ্ডিত টেক্সট হিসেবে, নিউ ক্রিটিক্স যেমন বলেছিলেন, যে একটি বিচ্ছিন্ন টেক্সট হিসেবে কেবল আমি দেখতে থাকি, তাকে সামগ্রিকভাবে দেখার ক্ষমতাটা আমার থাকে না। আমি ধরুন দুটো উদাহরণ দিচ্ছি এখানে, মানে আমার এই কথাটা আপনাদের কাছে পরিষ্কার করার জন্য। একটি হচ্ছে যে রবীন্দ্রনাথের অতি পরিচিত কবিতা আফ্রিকা। ছোটবেলা থেকে আমিও আফ্রিকা অনেক আবৃত্তি করতে শুনেছি। সেটা খুবই, মানে কি বলবো, গৃহীত মান্য আবৃত্তিকাররা যেমন আছেন, তেমন একেবারে
নব্য শিক্ষার্থী খুবই উদ্দীপনা থেকে আবৃত্তি করছেন, আবৃত্তির কিছু জানেন না তেমন ব্যক্তিকেও দেখেছি। আমি দেখেছি অনেকেই এই কবিতাটা শুরু করেছেন, ঠিক ভুলের পথে আমি পড়ে যাচ্ছি, ধরছেনই অনেক চড়ায়, ধরো উদ্ভ্রান্ত সেই আদিম যুগে থেকে শুরু হচ্ছে, মানে কবিতাটাকে শুরু থেকেই বেঁধে দেওয়া হচ্ছে একটা চড়া তারে। এবার কোন রবীন্দ্রনাথের কবিতার কোন দীক্ষিত শ্রোতা যদি থাকেন, মানে দেখুন পারফরমেন্সের অনেকগুলো জায়গা থেকে, যে আপনি কেবল কণ্ঠ দিয়ে বলালেন, যেটা আমি বললাম যে তারা কিন্তু দীর্ঘদিন টিকে থাকেন না। আবৃত্তির জগতে যে কটি নাম এখনো পর্যন্ত প্রণম্য, তাদের প্রত্যেকের কণ্ঠ সম্পদ, স্বরক্ষেপণ, উচ্চারণ, এই সমস্ত গুণগুলির সঙ্গে অতিরিক্ত যা ছিল তা হচ্ছে মেধা, কবিতাকে ব্যাখ্যা করার তাদের ক্ষমতা, এবং সেটা একদিন অর্জিত হয়। এদের প্রত্যেককে, অনেককে যাদেরকে আমি জীবদ্দশায় দেখেছি ব্যক্তিগতভাবে, তাদের চিনি বলে জানি যে তারা কিন্তু কবিতার পাঠক, ধারাবাহিকভাবে পড়েন, ফেসবুক নির্ভর পাঠক, তাদের মধ্যে যারা এখন জীবিত আছেন, কিংবদন্তি তুল্য নন, এটাও খুব দায়িত্ব নিয়ে বলছি, কবিতার বই কেনেন, বই কিনে পড়েন। যে 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 অভ্যেসটা ক্রমশ আবৃত্তিকারদের থেকে অন্তর্হিত হচ্ছে, সেটা আমি সবচেয়ে ভালো বুঝতে পারি। তার কারণ আমাকে আজকে সকালবেলা, গতকাল রাত্রেও আমার কাছে দুটি অনুরোধ এসছে, আমার একটি নির্দিষ্ট কবিতা আছে, তারা আমার কোনো বই পড়েননি, একটি কবিতা কাউকে আবৃত্তি করতে শুনেছেন এবং সেটা চাইছেন, এবং এরকম অনুরোধ আমি সারা বছরে অন্তত মানে 300-400টা পেয়ে থাকি। আগে প্রত্যেককে দিয়ে দিতাম, এখন সবসময় দিই না, কারণ আমি চাই যে তিনি একটু কষ্ট করুন আমার একটা কবিতা বইয়ের কাছে পৌঁছতে, ওই কবিতাটা কোন বইয়ে আছে, কেন লিখেছিলাম সেটুকু জানতে। কেন এটা বললাম ওই যে ওই আমার ওই বিশ্বাসের জায়গা থেকে, যে কেন আফ্রিকা কবিতাটাকে এত চড়ায় ধরার বিরুদ্ধে আমি কথা বলছি এই কারণেই যে আমি যদি রবীন্দ্রনাথের সামগ্রিক রাজনৈতিক অবস্থানটুকু না জানি, এটা একটা আদ্যন্ত রাজনৈতিক কবিতা, এবং যাকে আমরা বলি পোস্ট কলোনিয়ালিজম, তাত্ত্বিকভাবে তার দৃষ্টিভঙ্গি থেকে এই কবিতাটার পাঠ করা হয়েছে। উত্তর উপনিবেশিকতাবাদ বলে বাংলায় এই পোস্ট কলোনিয়াল তত্ত্বকে আমরা চিহ্নিত করি। তো রবীন্দ্রনাথের সামগ্রিক রাজনৈতিক দর্শনকে যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি কবিতাটা চড়াই ধরব। কেন চড়াই ধরা যাবে না, তার কারণ মানে শুরু থেকেই হয়তো কখনো কণ্ঠের কালোয়াতে টাকাবার জন্য একটু জায়গায় কবিতার মাঝে কোথাও আমি একটু চড়াই উঠলাম, একটু নিচে নামলাম, খাদে নামলাম, সেটা করা যায়। কেন যাবে না, তার কারণ এটা যেমন যাকে আমরা বলি সাম্রাজ্যবাদ, ইম্পিরিয়ালিজম, তার বিরুদ্ধে একটা প্রতিবাদের কবিতা আফ্রিকা কবিতাটা, মুখ্যত সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের কবিতা। কিন্তু এটা আবার আফ্রিকার উত্থানকে আনক্রিটিক্যালি সেলিব্রেটও করছে না। মানে আপনারা যদি রবীন্দ্রনাথের ন্যাশনালিজম, জাতীয়তাবাদ নিয়ে যে বক্তৃতাগুলো, এগুলো পরে গ্রন্থ আকারে প্রকাশ হয়েছে, পড়েন, তাহলে দেখবেন যে উগ্র জাতীয়তাবাদের সম্পূর্ণ বিপরীত মেরুতে রবীন্দ্রনাথ আজীবন দাঁড়িয়েছিলেন। মানে এই কবিতাটাকে আমাদের কোথায় প্লেস করতে হবে, কোথায় আমাদের রাখতে হবে, কবিতাটাকে রাখতে হবে একদিকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলছেন, প্রতিবাদ করছেন, অন্যদিকে উগ্র জাতীয়তাবাদের পক্ষে কিন্তু কথা বলছেন না। তো এটা যদি আমি না জানি, রবীন্দ্রনাথের এই সামগ্রিক দর্শন, তার রাজনৈতিক জীবন, সাম্রাজ্যবাদ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, জাতীয়তাবাদ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি আমি যদি না জানি, তাহলে এই কবিতাটা আমার কাছে কেবল একটা টেক্সট, কেবল একটা প্রতিবাদের কবিতা, কেবল আমার কণ্ঠ, অনুভূতি, ক্ষমতা, এই সমস্ত জাহির করে কবিতাটাকে খুব সাধু ভাবে শ্রোতাদের কাছে পরিবেশনের বস্তু হিসেবে দেখবো, তা কিন্তু নয়। এবং এটা হলে হয়তো কিছু তাৎক্ষণিক হাততালি পাওয়া যাবে, কিন্তু কবিতাটার প্রতি সুবিচার করা যাবে না। এবং যারা শ্রোতাদের মধ্যে একটু এগিয়ে থাকা শ্রোতা, তারা কিন্তু এটাকে খুব ভালো চোখে দেখবেন না। তো এটা খুব গুরুত্বপূর্ণ জানা, যে এই কবিতাটা কোন সময় লেখা হয়েছিল, কেন লেখা হয়েছিল, যিনি লিখছেন তার সারা জীবনের রাজনৈতিক অবস্থান কি ছিল। এমনও অনেক সময় হয়েছে যে সারা জীবনের রাজনৈতিক অবস্থান এক থাকেনি, রবীন্দ্রনাথের ক্ষেত্রে কম বেশি এক ছিল। কিন্তু আজকে যদি আমি সুভাষ মুখোপাধ্যায়ের কোনো কবিতা পড়তে যাই, তাহলে কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের জীবনে তার রাজনৈতিক দর্শনের আমি বলবো না, কিন্তু অবস্থানগত পরিবর্তন সম্পর্কে আমার একটা ন্যূনতম ধারণা থাকতে হবে। না থাকলে কিন্তু আমি তার কবিতার প্রতি এবং বিভিন্ন পর্বে লেখা তার কবিতার প্রতি, সেটা খুব গুরুত্বপূর্ণ, যে কোন পর্বে কোন সময় সে কবিতাটা লেখা হচ্ছে, আমি
যাকে ইংরেজিতে বলা হয় জাস্টিস আর বাংলায় বলি সুবিচার, আবৃত্তিকার হিসেবে সেটা করে উঠতে পারবো না। তো সেই জন্য আমি বললাম যে এই পড়াশোনাটা কিন্তু খুব জরুরি, এবং এটা হয়তো খুব তাৎক্ষণিকভাবে আপনাকে সমৃদ্ধ করবে। এই প্রশ্নটা উঠতেই পারে, অনেকে করতেও পারেন যে এটা এটা এই পরিশ্রমটা করে আমার লাভ কি হবে। একজন কবির দর্শন, তার জীবন, তার রাজনৈতিক অবস্থান, সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন কবি হিসেবে জেনে আমার লাভ কি হবে। আমি কি আবৃত্তি করার সময় সেটাকে ব্যবহার করতে পারবো? সরাসরি ব্যবহার করবেন না, কিন্তু ওইটা দেখুন, মেধা না, যে কোনো মানুষের মেধা জন্মগত অধিকার হিসেবে কেউ কেউ পান, কিন্তু বাকিটা চর্চা করে তৈরি করতে হয়। মেধা কোনো বায়বীয় বস্তু নয় যে আকাশ থেকে হঠাৎ করে আপনার ভেতরে এসে প্রবেশ করবে। সেটাকেও না পরিশীলনের মাধ্যমে, চর্চার মাধ্যমে তৈরি করতে হয়। এইটা আপনাকে এগিয়ে দেবে আবৃত্তিকার হিসেবে। যদি এই পড়াশোনাটা আপনি করতে পারেন, তাহলে এইটা কিন্তু এগিয়ে দেবে, অনেকখানি এগিয়ে দেবে, যে আমি একজন কবিকে কোথায় রাখবো, কিভাবে দেখবো। এটা গেল এক। দ্বিতীয় যে উদাহরণটা দিচ্ছি আফ্রিকা কবিতার উদাহরণ। দ্বিতীয় ধরুন, যেটা খুবই খুবই আবৃত্তিকারদের প্রিয় এবং পছন্দের কবিতা, সেটা হচ্ছে শঙ্খ ঘোষের যমুনাবতী কবিতাটা। ওই যে বলছিলাম যে সবসময় এটা পাওয়া যায় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এরকম বই আছে, যেমন কবিতার মুহূর্ত বলে শঙ্করবাবুর একটা বই আছে, আমি জানি না সেই বই আপনারা সকলে পড়েছেন বা দেখেছেন কিনা। সেই বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই, কারণ সেখানে ওর নিজেরই লেখা অনেকগুলো কবিতার রচনা কালের মুহূর্ত বা কোন ঘটনা থেকে লিখছেন সেটা খুব স্পষ্ট করে নিজেই ব্যাখ্যা করছে। যেমন ওই বইটা যদি আপনারা পড়েন, তাহলে জানতে পারবেন যে যমুনাবতী কবিতাটা, আমরা অনেকে জানি না যে কোচবিহারে মূলত খাদ্য আন্দোলনের মতো একটা আন্দোলন চলছিল, এবং তাতে পুলিশ গুলি করে, এবং তাতে এক কিশোরী মারা যায়। কয়েকদিন পরে যার বিবাহ ঠিক হয়ে গিয়েছে, এবং মারা যাওয়ার পরে আক্ষেপ করেছিলেন ওর পরিবারের, ওর মা বাবা আছে, কেন ও গেল এই আন্দোলনে, ওর তো যাওয়ার কথা ছিল না। দেখবেন এই কবিতাটা শেষে শুরু হচ্ছে ওই জন্য, হায় তোকে ভাত দিই, কি দিয়ে যে ভাত দিই, হায় হায় তোকে ভাত দেবো, কি করে যে ভাত দেবো, হায়। তো এই কথাটা কেন আসছে তার কারণ হচ্ছে কিন্তু এই আন্দোলনের প্রেক্ষিতটা রয়েছে এই কবিতার পেছনে। এবং শঙ্খ ঘোষের কবিতার মুহূর্তে যদি পড়েন, তাহলে বোঝা যাবে যে কোন জায়গা থেকে এই আকুতি আসছে। এবং তারপরে ওই চললো মেয়ে রণে চললো, ওই যে মিছিল, সেই মিছিলে সে কিশোরী গিয়ে যোগ দিল, এবং শেষকালে নিভন্ত এই চুল্লিতে আজ আগুন ফলেছে। এখানে কবিতা গিয়ে শেষ হচ্ছে। কি করে শেষ হচ্ছে? তার কারণ হচ্ছে, শঙ্করবাবু লিখছিলেন ওই লেখাটিতে, আমার মনে পড়ছে যে একটা সময়ের পর খবর কাগজে একটু লেখালেখি হয়, তারপরে সবাই ভুলে যায় ঘটনাটা। যেমন হয়, একটা তদন্ত কমিশন হয়, কতজন তো এভাবে মারা গেছে রাজনৈতিক আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে, তাদের আমরা ভুলেও গেছি। উনি বলছেন যে একেও আমরা ভুলে যাবো হয়তো কিছুদিন পরে, ভুলে গেছিলাম কিছুদিন পরে, পরে যখন লিখছেন তখন বলছেন ভুলে গেছিলাম। কিন্তু এই আন্দোলনটা বৃথা যায়নি, ওর এই আত্মবলিদানটা বৃথা যায়নি। এই কবিতাটা কিন্তু সেইখানে এসে আমাদেরকে দাঁড় করাচ্ছে, যে জন্য ওই নিভন্ত এই চুল্লিতে আজ আগুন ফলেছে। যে চুল্লি নিভে গেছে, খাবার বানাতে পারছে না যে মা, আগুনের সামনে সেই অসহায় মাকে কিন্তু, বা তার মতো আর অনেক মাকে কিন্তু উদ্দীপ্ত করে গেছে এই কন্যের আত্মবলিদান। এটা যদি আমি না জানি, তাহলে ওখানেও কিন্তু এই এই রাজনৈতিক প্রেক্ষিত, এই আন্দোলনের ঘটনাটা, একটি নির্দিষ্ট কবিতার কথা বললাম, আমি যদি না জানি, তাহলে ওখানেও কিন্তু এই কবিতাটাকে আমি কেবলই নিছক একটি প্রতিবাদী কবিতা হিসেবে দেখতে পারি, বা সেখানেও তার ছন্দের চলাচল, তার অন্তমিল, সেগুলোর উপরে আমার অনেক বেশি নজর চলে যেতে পারে, যা কিন্তু কবিতাটাকে হত্যা করার পক্ষে যথেষ্ট। কেননা ওই ওই শঙ্করবাবু অসামান্য ছিলেন ছন্দের, কিন্তু তার মানে এটা নয় যে ছন্দের জাদু দেখাবার জন্য এই কবিতাটা লেখা হয়েছিল, বা কত রকমের ভাবে অন্তমিল হতে পারে, কত রকমের ভাবে একটি কবিতার মধ্যে চাল বদলে যেতে পারে, সেটা দেখাবার জন্য লিখছেন। এই যে চাল বদলে বদলে যাচ্ছে, তার সঙ্গে ওই অসহায় উনুনের পাশে বসে রান্না করা একটি মায়ের আরতি থেকে, আন্দোলনে অংশ নেওয়া একটি মেয়ের দৃপ্ত পদচারণা থেকে, গুলি চলা থেকে, এই আন্দোলনের শেষ নির্যাস হিসেবে যা শেষ পর্যন্ত আমাদের প্রাপ্তিযোগ ঘটলো, সমাজের প্রাপ্তিযোগ ঘটলো, সেইখানে কবিতাটার যাকে আমরা বলি পরিক্রমা, জার্নি, সেটা শেষ হচ্ছে। সেটা যদি আমি না বুঝি, না জানি, তাহলে কিন্তু নিছক মানে ওটা, ওই কবিতাটা খুব ডিসেপটিভ এই কারণে, মানে আবৃত্তিকারদের মাঝে মাঝে ধাঁধায় ফেলতে পারে। এই কারণে কবিতাটার কথা বললাম যে এই কবিতাটাতে চমৎকার কিছু
শব্দের কারিগরি এবং অন্তমিলের জাদু নিয়ে শঙ্করবাবু খেলা করেছেন, সেটা খুব স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। কিন্তু ওইখানে কবিতাটা আটকে গেলে হবে না। এটা একটা আদ্যন্ত রাজনৈতিক কবিতা, একটি আন্দোলনকে কেন্দ্র করে লেখা একটি কবিতা। এটা যদি আমি না জানি তাহলে কোনোদিন আমার কণ্ঠে ওই কবিতাটা, আমি যতই বাকি জিনিসগুলো যেগুলো নন্দিনী এর পরে আপনাদের শেখাবে, যেগুলো শেখাবে, যেগুলোর গুরুত্ব অপরিসীম, ছোট করছি না, কিন্তু সেগুলো সব বৃথা যাবে যদি এই জায়গাটায় আমার অবস্থানটা আবৃত্তিকার হিসেবে আমি চিহ্নিত না করতে পারি এবং আমার প্রস্তুতিটা তেমন না হয়। সেজন্য এই আগের পড়াশোনাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য দুঃখের সঙ্গে বলছি যে অনেক সময় আমাদের কিছু খরচাপাতিও করতে হয়, সেটা করতে আমরা অনেক সময় রাজি থাকি। এটা কিন্তু যে কোনো পেশায় না, আমি এটাকে কেবল পেশা না, যে কোনো কাজেও বলবো, এইটা না লাগে। এই প্রারম্ভিক কিছু জায়গায় আমরা বলি মানে আপনি ইনভেস্টমেন্ট, হ্যাঁ, সেটা কিন্তু লাগে। আমার এক মাস্টারমশাই একবার আমাকে বলেছিলেন, আমি তখন অধ্যাপনা চাকরিতে সবে যুক্ত হয়েছি, আমাদের মাইনেও খুব একটা বেশি ছিল না, আমার বাবা মারা গেছেন কিছুদিন আগেই, ওটা পরিবারের দায় আমার কাঁধে। তো আমি একটা পেপার উনি লিখতে বললেন, আমাকে বললেন যে এই 5টা বই এটার জন্য পড়ে নাও। 5টা বইয়ের মধ্যে 2টো বই আমি লাইব্রেরিতে পেলাম, 3টে পেলাম না। আমি কিন্তু করছি, লেখাটা বই দিচ্ছেন, উনি একদিন আমাকে ডাকলেন, আমার মাস্টারমশাই হয়েছিলেন তখন আমার সহকর্মী। দিয়ে বললেন, তুমি কেন এই লেখাটা দিচ্ছ না? আমি স্যার এই 3টে বই পাচ্ছি না। উনি বললেন, এই 3টে বই অর্ডার দিয়ে দেবে। ওখানে আমাদের ওখানে বাইরের বই এনে দিতেন এমন একজন, তিনি আর নেই, কোভিডের সময় মারা গেলেন, লালুদা ছিলেন একটি বইয়ের দোকানের মালিক বর্তমান শহরে, ওকে বলে দেবো এনে দেবে। আমি স্যার ওর সঙ্গে একটু কথা বলছিলাম, এক একটা বইয়ের দামই 1200-1300 টাকা করে। উনি বললেন, দেখো তুমি যদি একাডেমিয়ায় থাকতে চাও আর সিরিয়াসলি তোমার কাজ করতে চাও, তাহলে একজন ডাক্তার যেমন চেম্বার খোলার সময় ইনভেস্ট করেন, এই জিনিসগুলো আমার চাই, তোমায় না এই বইগুলো কিনতে হবে। আর যদি মনে করেন ক্যাজুয়ালি থাকবো, যেমন আরো অনেক অধ্যাপক আছেন, আমিও দিন যাই, প্রতিদিন ক্লাসে যাবো, আসবো, বেরোবো, তার বাইরের কোনো কাজকর্মে থাকবো না, তাহলে তুমি এটা ইগনোর করতে পারবে। এই অর্থটা কিন্তু কেবল তোমার মানে ইনভেস্টমেন্ট নয়, এটা রিটার্ন হিসেবে তোমার কাছে আসবে বহু বছর পরে, এখন বুঝবে, হুইচ ইজ ট্রু। সেটা যে কোনো কাজের ক্ষেত্রে সত্যি। এই বিনিয়োগটুকু, আর্থিক বিনিয়োগটুকু অনেক সময় কিন্তু আমাদের করতে হয়, যেটা আমরা করতে চাই না। যে আমি এতগুলো কথা এই জন্য বললাম যে আপনি যদি রবীন্দ্রনাথের কবিতা পড়তে চান, তাহলে ওর কয়েকটা কবিতার বইয়ের বাইরে, প্রথম তো কবিতার বই আবৃত্তিকারা এই সময় ওনাকে পড়েন না, জানি আমার তীব্র আপত্তি আছে, বললাম প্রথমেই। কবিতার বইয়ের বাইরে আরো অনেকগুলো বইপত্র কিন্তু তার পড়তে হবে, এবং প্রতি কবির ক্ষেত্রে সত্য। যেমন এই মাত্রই বললাম যে শঙ্খ ঘোষের কবিতা আবৃত্তি করতে গেলে কবিতার মুহূর্ত বইটি অন্তত পড়তেই হবে, না পড়লে তার কবিতাকে পুরো ধরা যাবে। তেমনই আরেকটা কথা বলবো যে ন্যূনতম ধারণা থাকাটা একটু প্রয়োজন। কিসের ন্যূনতম ধারণা থাকাটা প্রয়োজন? সেটা হচ্ছে ছন্দের। এটা আমি খুব মানে ম্যান্ডেটরি বলছি না, আবশ্যিক আমি এটা বলবো না, কিন্তু যদি ন্যূনতম ধারণা থাকে, কেন ছন্দটা শেষ পর্যন্ত গানের ব্যাপার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে গুণে গুণে মাত্রা গুণে গুণে কবিরাও ছন্দ লিখতে পারেন না। আমরা যখন কবিতা লিখি তখন কখনোই মাত্রা গুণে লিখি না। অনেক সময় এমনটা হয় যে লেখা হয়ে যাওয়ার পর আমি পড়তে গিয়ে যদি খটকা লাগে, তখন হয়তো দেখলাম যে এখানে এক মাত্রা বেশি বা কম হয়ে গেছে, ঠিক করলাম, এমনটা হতে পারে। কিন্তু মূলত গানের ব্যাপার, সেটাও একটু জেনে রাখলে ভালো আবৃত্তিকারের। কেন আমি বলছি, তার কারণ ধরুন অনেক সময় না কবিরা এই ক্ষেত্রে স্বাধীনতা নেন, ছন্দ ব্যবহারে, মাত্রা ব্যবহারের স্বাধীনতা নেন, এবং এটা ছড়ার ছন্দে খুবই হয়ে থাকে। মানে ছড়ার ছন্দের, যাকে আমরা বলি স্বরবৃত্ত ছন্দ, সেই ছন্দে অনেকখানি ফ্লেক্সিবিলিটি আছে, এবং সেইখানে কখনো তার একমাত্রাকে চান যে দুমাত্রার মতো করে বলা হোক, আবার অক্ষরবৃত্ত ছন্দে সংকোচন আছে, সেখানে অনেক সময় চান যে একটা শব্দ আপনি 6 মাত্রার শব্দ, যেমন কলকাতা, একটা উদাহরণ দিই, কলকাতা শব্দটা সাধারণত আমরা 4 মাত্রায় উচ্চারণ করতে অভ্যস্ত, কিন্তু আপনি যদি এটাকে অক্ষরবৃত্ত ছন্দে উচ্চারণ করেন, তাহলে এই কলকাতা শব্দটাকে আপনি 3 মাত্রা করে উচ্চারণ করতে পারেন, তখন দ্রুত উচ্চারণ করতে হবে। দ্রুত কেননা করলে একটা হসন্ত আছে, এই হসন্তটা কলকাতা, এটা ল আর ক একসঙ্গে যুক্ত হয়ে যেতে হবে, এবং দ্রুত উচ্চারণ করলে যুক্ত হয়ে যায়। আমরা কলকাতাই বলি, কলকাতা বলে 4 মাত্রা ধরি না। এবার এটা যদি আমার জানা থাকে, তাহলে অনেক সময় অনেক কবিতায়, যেখানে কবিরা ছন্দের ক্ষেত্রে অনেকখানি স্বাধীনতা নিচ্ছেন হয়তো, যেটা অক্ষরবৃত্তের সংকোচন, এবং আমি বলবো স্বরবৃত্তের ক্ষেত্রে অনেক সময় টেনে বলতে হয়। গানের ক্ষেত্রে সমস্যা থাকে না, কেননা গানে ওই সুরের চলনে অনেক সময় ডাকা পড়ে যায়, কিন্তু আমি কতটা টানবো ওই সুরের চলনটা আবৃত্তিতেও তো মাঝে মাঝে লাগে। আমি একটু প্রলম্বিত স্বর ব্যবহার করছি, কতখানি করবো, বা একটু সংকুচিত স্বর ব্যবহার করছি, কতখানি করবো, সেইটা
অনেক নিখুঁত পরিমাপে ব্যবহার করা যাবে যদি ছন্দ সম্পর্কে সাধারণ জ্ঞানগুলো আমার থাকে এবং আমি বুঝতে পারি কয়েকটা কবিতা পড়ার সময় যে এইখানে এই শব্দটাকে অক্ষরবৃত্তে কবি 4 মাত্রা দেখালেও 3 মাত্রায় ব্যবহার করেছেন, বা যদি আমি বুঝতে পারি যে স্বরবৃত্ত ছন্দে এইখানে 2 মাত্রা দরকার ছিল, উনি 1 মাত্রা দিয়ে ছেড়ে দিয়েছেন, চাইছেন ওটাকে একটু টেনে আমি ওই 1 মাত্রাটাকে 2 মাত্রা করে নিই,